বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নানা পরিবর্তন আনার ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটা অধ্যাদেশ জারির পর এই নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা আর মুক্তিযোদ্ধা থাকছেন কি থাকছেন না। মানে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই নির্ভর করছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে অবদানটা কি সেটা নির্ধারিত হবে, নাকি এই তর্কটি উস্কে দেওয়ার জন্য যে আসলে ইউনূস সরকারের করুণা, অনুগ্রহ এবং বিবেচনার উপর নির্ভর করছে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতে পারেন কি পারেন না, সেই নাটকটি উস্কে দেওয়ার জন্য বা সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্যই এমন একটি ঘটনা সাজানো হলো না তো। মানে আমার কাছে পুরো বিষয়টি জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের জন্যই ভীষণ অপমানজনক মনে হয়েছে। অনেকেই অবশ্য বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কত মহান, তারা একেবারে নিশ্চিত করে বলেছেন, তাদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম একদম নিশ্চিতভাবে বলেছেন যে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা তাদের মুক্তিযোদ্ধা স্ট্যাটাস থাকছে, কারণ মুজিবনগর সরকারের যারা সদস্য ছিলেন তাদের সকলেরই মুক্তিযোদ্ধা স্ট্যাটাস থাকছে। সরকারে অত্যন্ত প্রভাবশালী, তবে সরকারের সদস্য নন, জাতীয় নাগরিক পার্টির নেতা, জুলাই আগস্ট আন্দোলনের প্রভাবশালী নেতা সার্জিস আলম, তিনি এই ঘটনায় সরকারের ক্লারিফিকেশন বা স্পষ্টীকরণ আসবার আগেই, ব্যাখ্যা আসবার আগেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে শেখ মুজিবুর রহমান তো স্বইচ্ছায় মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে তারপর বিজয়ের শেষ পর্যন্ত সে পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। কিন্তু তাজউদ্দিন আহমেদ তো মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মানে সমস্যাটাই আসলে সেখানে যে এই যে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের এখন যে ঐতিহাসিক ব্যাখ্যা এই ছাত্র তরুণেরা, বাংলাদেশের বর্তমান নেতৃত্বে থাকা তরুণেরা হাজির করছেন বা তাদের পেছনে থাকা প্রবীণেরা হাজির করছেন, তার সঙ্গে তো আসলে শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কি থাকলো না তার কোনো সম্পর্ক নেই। আসলে সমস্যাটা হচ্ছে তারা শেখ মুজিবের সম্মানের জায়গা বা শেখ মুজিবকে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসেবে তার যে অবস্থান, সারা বাংলার মানুষ যে বঙ্গবন্ধুর ডাকে আসলে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, যারা বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কি থাকলো না তা নিয়ে বেদনাগ্রস্ত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাদের একটা অংশ যেভাবে দেখেন তারা তো সেভাবে দেখেন না। তারা দেখেন, তাদের ঐতিহাসিক ব্যাখ্যা হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছেন সেই নেতা যিনি স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে গিয়ে বন্দী হয়েছিলেন এবং বিজয়ের পর ফিরে এসেছেন, কাজেই তিনি তো যুদ্ধ করেন নাই, তিনি কোনো রিস্ক নেন নাই। আর কেন বঙ্গবন্ধুর বিশ্বস্ততম চার সহযোগী এদেরকে তাদের এখন এত পছন্দ হচ্ছে হঠাৎ করে তাজউদ্দিন আহমেদ বিষয়ে সার্জিস আলম কিংবা এই সরকারের নানা উপদেষ্টা কিংবা এই সরকার ঘনিষ্ঠ ব্যক্তি, মানে যারা এই রাজনীতিপন্থী, তাদের এত ভালো লাগা আগ্রহ কেন বলুন তো? কারণ মনে তো রাখতে হবে, মানে এরা তো কেউ প্রশ্ন তোলেন না যে বঙ্গবন্ধুকে ৭৫-এর ১৫ই আগস্ট গ্রেফতারের পরেই তাজউদ্দিন আহমেদ সহ এই চার নেতাকে কারারুদ্ধ করতে হলো কেন এবং ৩রা নভেম্বর এই চার নেতাকে ঢাকা কারাগারে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করতে হলো কেন? বঙ্গবন্ধুর কোন রাজনীতি নিঃশেষ হচ্ছিল না তাজউদ্দিন আহমেদ সহ এই ব্যক্তিদের হত্যা করার আগ পর্যন্ত? সেই প্রশ্ন কিন্তু সার্জিস আলমরা করেন না, যারা মুজিববাদী রাজনীতিকে এতটা ঘৃণা করেন। তারা হঠাৎ এত তাজউদ্দিন ভক্ত কেন বলুন তো? তারা তাজউদ্দিন আহমেদ ভক্ত হয়ে উঠেছেন, তার একটা বড় কারণ হচ্ছে সোহেল তাজ, তাজউদ্দিন আহমেদের ছেলে, এবং তার আরেক মেয়ে শারমিন আহমেদ, তারা দুজন ৫ই আগস্টের পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর বিষয়ে কুৎসা রটনায় লিপ্ত হয়েছেন। মানে তাজউদ্দিন আহমেদকে কতভাবে ঠকিয়েছেন বঙ্গবন্ধু। সোহেল তাজ, যাকে বিদেশ থেকে উড়িয়ে এনে তাজউদ্দিন আহমেদের ছেলে হিসেবেই একমাত্র এই যোগ্যতাতেই সংসদ সদস্য বানিয়েছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছিলেন, তাকে কিভাবে শেখ হাসিনা ঠকিয়েছেন, এসব গল্প সংবাদ মাধ্যমে রসিয়ে রসিয়ে উপস্থাপন করে সার্জিস আলমদের প্রিয় হয়ে উঠেছেন তাজউদ্দিন আহমেদের দুই ছেলে মেয়ে। এবং সোহেল তাজ তার পছন্দ মতো ঢাকা শহরে বসে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে কোন প্রজন্মে জড়িত কোন নেতৃবৃন্দ বা তাদের পরিবার পরিজন যখন বাংলাদেশের কোন জায়গায় এখন আর ৫ই আগস্টের পর থেকে আর নিরাপদে থাকতে পারছেন না, সোহেল তাজ সে সময় বিয়ে করছেন, তার শরীর চর্চা কেন্দ্র জিমে ব্যায়াম করছেন, সেই জিমের ব্যবসা চালাচ্ছেন। কিন্তু এই সার্জিস আলমরা প্রশ্ন তুলছেন না যে এই সোহেল তাজেরই আরেক বোন সিমিন হোসেন রিমি, সবচেয়ে বড় বোন তাজউদ্দিন আহমেদের মেয়ে, তিনি আবার শেখ
শেখ হাসিনার আমলেরই মন্ত্রী ছিলেন, তিনি এখন কোথায়? মানে এই যে তাজউদ্দিন আহমেদ প্রেম হঠাৎ করে এই ছাত্র নেতাদের মধ্যে এসে পড়েছে, সেগুলোও কিন্তু খুব উদ্দেশ্য প্রণোদিত। আপনারা যারা হঠাৎ করে এখন বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতিও কি অন্তর্বর্তীকালীন সরকার কেড়ে নিল, আর কি কি করবে, এই নিয়ে খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছেন, কিংবা যারা এতদিন বেশ খুশি হয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়িতে আক্রোশকে আপনারা শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতি আক্রোশ হিসেবে দেখেছেন, বঙ্গবন্ধুকে আসলে তার ৭১-এর আগের ভূমিকার জন্যই বিবেচনা করা যেতে পারে, পরের ভূমিকার জন্য তার বাড়ি ভাঙা ঠিক হয়েছে বলেছেন, তাদেরও অনেকে বেশ বেদনা এবং প্রতিবাদ দেখিয়েছেন ফেসবুকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এতে বিস্ময়ের কি আছে? মানে হঠাৎ করে একটা অধ্যাদেশে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কিনা, তার চেয়ে তো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসটাকে আপনি সেভাবে দেখেন কিনা যে বঙ্গবন্ধু বাঙালি জাতির একটা অভ্যুদয়ের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে গ্লোরিয়াস, সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে উজ্জ্বলতম অভ্যুদয়ের নেতা আপনি সেটা মনে করেন কিনা? আপনি বঙ্গবন্ধুকে আসলে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি মনে করেন কিনা? এখন ৫ই আগস্টের পর থেকে যে ইতিহাস আমরা দেখছি, সেই ইতিহাসে তো বঙ্গবন্ধুকে সেভাবে মনে করা হচ্ছে না। ২ দিন ৩ রাত ধরে